আর কতদিন সিজি ধারে বন্দুক রেখে চালানো হবে, কারণ সিজি ছাড়া বাংলাতে কোনো বড় মুখ নেই। বাংলাতে এখন যাদের আমি শুনতাম তারা গান বানাচ্ছেই না। প্রবলেম উইথ বিগ ব্র্যান্ডস ইজ লাইক ওরা খুব কম সময়ই এরকম লোকাল অডিয়েন্সকে টার্গেট করে গান বানায়। বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে অনেক র‍্যাপ গান আসে মাঝে মধ্যে, ঠিক আছে, কিন্তু বাইরের র্যাপারদের নিয়ে। দেবের চ্যান বলতে আমরা রপ্তারকে নিয়ে গান করতে দেখেছি, বাংলা র্যাপারদের নিয়ে ওরা কাজ করতে চায় না কেন? একটা ইন্ডাস্ট্রি যারা তোর পেছনে ইনভেস্ট করবে এবং উইল এক্সপেক্ট সামথিং ইন রিটার্ন। ইটস লাইক টেকিং লোন ফ্রম আ ব্যাংক। আমি সাউথ ইন্ডিয়ান সিনেমায় কাজ করেছি, আমারই এবছরে মোটামুটি 2-3টে বাংলা সিনেমায় গান আসছে। তবে সোর্স করতে যাচ্ছে সেখানে নিজেকেই অডিয়েন্সদের নিয়ে যেতে হচ্ছে যে ওরা যদি 5 টাকার জিনিস খায় ওখান থেকে 1 টাকা পাবে। This feels stupid to me because I could মানে এটাই যদি করতে হয়, আমাদের নিজের অডিয়েন্স থাকে, আমাদের যদি দর্শক থাকে, তাদেরকে আমি আমার বাড়ির ছাদে রেখে আমি গান শুনিয়ে দেবো, বলবো 1 টাকাটা আমাকে দেবো। আমার মনে হয় এখনকার দিনে দাঁড়িয়ে বাজেট নেই এটা এক্সকিউজ ছাড়া কিছু। কলকাতার রাস্তা আমি অফিসে বসে বাংলাতে মেজর রেকর্ড লেভেল কোনো নেই, একমাত্র এসবিএফ মিউজিক ছাড়া আমার মনে হয় না কোনো এখানে কোনো রেকর্ড লেভেলের সেরকম ফান্ডিং আছে। অনেকে এমএনএম কে শুনে শিখেছে, আমি অ্যাকচুয়ালি এমএনএম শুনিনি, পরে শুনেছি। রবীন্দ্রসঙ্গীত যখন রবীন্দ্রনাথ শুরু করেছিল তখন কেউ শুনতো না। সৌরভ গাঙ্গুলি যখন লর্ডসের মাঠে দাঁড়িয়ে জামা খুলে বেরিয়েছিল, তারপর থেকে উনি আমাদের ক্যাপ্টেন, আমাদের দাদা। গলিতে গলিতে পার্টি অফিস শুধু বদলে যাচ্ছে আড্ডাতে, ওই লাইনগুলো কেমন ভাবে আসলো মাথায়? আমাদের ঠিক বাড়ির জানলাটার তলাতেই একটা পার্টি অফিস আছে আর কি, এবং সেখানে আমি নিজের চোখে দেখা যে মানে পার্টি অফিসে আগে ওটা সিপিএম পার্টি অফিস ছিল এবং তারপর সিএমসি পার্টি অফিস হয়ে গেছে, এবং রিসেন্টলি এটা নোটিস করছি যে একটু বিজেপিও ঢোকার চেষ্টা করছে। সো ইপিআর, হেডশট, জেট্রিক্স এদের সাথে তোমার সম্পর্কটা কেমন? ইপিআর এর সাথে ভালো না সম্পর্ক, কারণ when EPR dissed I think Hemingway and Divine out of nowhere, এরকম হয়েছে ইনফ্যাক্ট যে লোকজন ফোন করে করে বলেছে যে সিজি আমার গান চুরি করেছে, এরকম এইসব কথাবার্তা এরকম হয়েছে। যখন হানি সিং এর মতো কেউ আমাকে বলেছে যে 4 বোতল ভোটকা কাম মেরে রোজ, তাই বিশ্বাস করছি হ্যাঁ ভাই তোমাকে 4 বোতল ভোটকা খেতেই পারে। আমি খাইনি কখনো, এই খেতে পারে ভাই, খেতে থেকে মনে হচ্ছে খেয়েছি। প্রচন্ড বর্ষায় আমি ছাতা ছাড়া হেঁটেছি, আমি কিন্তু ভালো করে বেঁচেছি, পাল্টে দিতে চাই আমি সবকিছু, শেষ না হয়ে যাই ভয় পাই খুব ভীতু। হাই গাইস, পডকাস্ট বলে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে বাংলা হিপ হপের, র্যাপের খুবই অন্যতম একটা মুখ, খুবই চেনা মুখ, জানা মুখ, বাংলা র্যাপের রাজা রৌনক একে সিজি। সবাইকে সিজা কেমন আছো বলো? চলছে ভাই, ভালোই চলছে। ওকে, তা রৌনক থেকে সিজি এই জার্নিটা তোমার কেমন ভাবে শুরু হয়েছিল, এটা একটু আমাদের যদি ডেসক্রাইব করো। এই গল্পটা অনেকবার বলেছি, মানে অনেক পডকাস্টে অনেকভাবে বলেছি। ঘটনাটা খুবই সামান্য, মানে আমি গান বাজনা করতাম ছোট থেকে, এবং যখন র্যাপ শুরু করেছি তখন রৌনক নামেই করতাম। আমার যখন প্রথম ফেসবুক পেজ বানিয়েছি, যে পেজটা এখন ইউজ করি, ওটার নাম আগে রৌনকই ছিল। কত সালে শুরু করেছিলে? 2010-11 আই থিঙ্ক আমি প্রথম মানে ফেসবুক পেজটা বানিয়েছি। বাট তখনও গান বাজনা বলতে মানে আমি র্যাপ শুনিনি খুব একটা, লিঙ্কিং পার্ক শুনতাম, মোস্টলি রক মিউজিক শুনতাম। বাংলাদেশি র্যাপ তখন আমি শুনিনি খুব একটা, যদিও তখন চলে বাংলাদেশের গান, কিন্তু যেহেতু তখন ইন্টারনেট অতটাও মানে 4G তো ছিল না, অতটা ইন্টারনেট ছিল না বলে অতটা গান শুনতে হয়নি। তো ওই মাইশনের র্যাপই বেশি শুনেছিলাম, ইংলিশে লিখতাম, একটু একটু নিজের মতো করে বাংলা ইংলিশ মিশিয়ে লিখতাম। আমি জানতাম না যে অন্য কেউ বাংলা র্যাপ কখনো আগে করেছে, বাট ওই ট্রাই করতে থাকতাম। এবার আস্তে আস্তে ওই ইংলিশ র্যাপ করতে করতেই একটা গানের লিরিক্সে লাস্ট লাইনটাই আমি লিখি যে when you see through my eyes you see the double Z Y, which basically signifies যে আমার চোখ দিয়ে দেখলে ওই ডাবল জি মানে যে স্বপ্ন দেখার, যেটা কার্টুনে দেখতাম ওরা যে জি জি হয়ে যাচ্ছে ওইটা, তার আমার চোখ দিয়ে দেখলে স্বপ্ন দেখা যায়, এন্ড ওয়াই যে লাস্টে আছে ওটা প্রশ্ন চিহ্ন, মানে কৌতূহলটা জায়গায়। তো মানে ওই আমার চোখে সবই স্বপ্ন আর কৌতূহল, এটা থেকে ওইভাবে সিজি, তারপর ওটা আমি নাম রেখে দিই, তারপর পেজের নাম চেঞ্জ হয়, এখন তারপর সবাই সিজি হিসেবে চেনে। ওকে, তোমার র্যাপ করার সময় তোমার ইন্সপিরেশন কে ছিল? আমি বললাম তো প্রথম আমি ওই মাইশনের র্যাপই শুনেছি, লিঙ্কিং পার্কের। ওকে, প্রপার মানে হিপ হপ জনার থেকে সেরকম কাউকে আমি বলবো না যে শুনে মানে আমি র্যাপ করবো ভেবেছিলাম। অনেকে এমএনএম কে শুনে শিখেছে, আমি অ্যাকচুয়ালি এমএনএম শুনিনি, আমি পরে শুনেছি। আমি আমার র্যাপ শোনা বলতে এমএনএম এর গান আমি অনেকবার শুনেছিলাম, আমি ওই পাওয়ার এফএম এ শুনতাম, এবং কিন্তু আমি জানতাম না বলে এমএনএম এর গান, আমি জানতাম এই কনে অন্যরকম গলা করে করছে, এই কনের গানের মধ্যে এমএনএম এর র্যাপ আসতো ওই রকম ভাবে শোনা, তো জানতাম না সেটা।
ওটা খুব একটা দাগ ফেলেনি টু বি অনেস্ট, বরঞ্চ আমার ওই লিঙ্কিং পার্কের গান মানে ওই রক ইনফ্লুয়েন্স র্যাপ মেটাল ওই টাইপের গান বেশি ভালো লাগতো, তো ওই থেকেই আমার ইন্সপিরেশন অনেক বেশি পেয়েছিলাম। ওকে, এই যে বাংলাদেশের র্যাপ কালচার আর আমাদের ওয়েস্ট বেঙ্গল বাংলার র্যাপ কালচার, এর মধ্যে তফাৎটা কোথায়? কারণ ওরা একটা গান বের করলে মিলিয়ন্স অফ ভিউজ আসছে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলাতে কোনো একটা র্যাপার যদি একটা ভালো গানও বের করে তার ভিউজ আনতে অনেক কষ্ট করতে হয়, স্ট্রাগল করতে হচ্ছে। তা এই ডিফারেন্সটা একটু যদি আমাদের আমি এটা ভিউজ দিয়ে ডিফাইন করতে পারবো কিনা জানি না, কারণ ভিউজ ব্যাপারটা নিয়ে আমি কোনোদিন সেইভাবে কনসার্ন ছিলাম না। আমি যেটা কালচারাল গ্যাপটা নিয়ে আমি কথা বলতে পারি, উইচ ইজ আমি যখন বাংলাটা ফাইনালি ডিসকভার করলাম যে বাংলাদেশের অনেকদিন ধরে করছে, সেটা শুনেও আমার মনে হয়নি যে দ্যাট ইজ সামথিং দ্যাট আই ওয়ান্টেড টু ডু। আমার কোনোদিনই মনে হয়নি যে ওই জিনিসের সাথে আমি রিলেট করতে পারছি, বিকজ আমি যেরকম লাইফস্টাইলে বড় হয়েছি তার সাথে ওই বাংলাদেশের র্যাপের যে লাইফস্টাইলটা আমি একদমই মেলাতে পারিনি। দে কাম ফ্রম আ ভেরি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, মানে ওদের যে সব বিষয় নিয়ে ওরা কথাবার্তা বলে, যেরকম লাইফস্টাইলটা ওরা ওদের গানে হোক ভিডিওতে হোক পোর্ট্রে করে, সেটার সাথে আমার লাইফস্টাইলের জীবনে কোনোদিন কোনো মিল ছিল না। আমি একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে, আমি একটা ফ্ল্যাট বাড়িতে থাকি, কসবায় 4 তলা বাড়িতে। আমি আমার জানলা থেকে বারান্দা থেকে যেগুলো বাইরে দেখতে পাই সেগুলো নিয়ে আমি আমার গানে কথাবার্তা বলি, যা আশেপাশে ঘটছে সেগুলো নিয়ে কথাবার্তা বলি। কিন্তু সেটার সাথে যদি আমি কম্পেয়ার করতে চাই বাংলাদেশে কি ঘটছে এবং তারা কি নিয়ে কথা বলেছে, আকাশ পাতাল তফাৎ। ওদের লাইফস্টাইলের সাথে আমাদের কিছুই মেলে না, যদিও আমাদের ভাষাটা এক, কিন্তু ভৌগোলিক সীমানার জন্যই হোক বা অন্য কিছুর জন্যই হোক ওদের সাথে আমাদের কালচারাল একটা হিউজ গ্যাপ আছে বলে আমি মনে করি। এবং ইটস নট জাস্ট যে মানে আমি শহরে থাকি বলে এটা বলছি, আমি তো অনেক অনেক অন্য জায়গায় অনেক অন্য শহরেও গেছি এবং আমার সাথে বন্ধুত্ব হয়েছে, মানে অনেক মফস্বলের ছেলেপুলেরও অনেকের সাথে কথাবার্তা হয়েছে এই নিয়ে। তারা যদিও বাংলাদেশি র্যাপ অনেক আগে শুনেছে, ওই সিডির সুবাদে হোক পাইরেটেড সিডির সুবাদে হোক শুনেছে, কিন্তু তারাও মেলাতে পারেনি, কারণ লাইফস্টাইলটা সামহাও পশ্চিমবঙ্গে অনেকটাই আলাদা। আমাদের বড় হয়ে ওঠাটা, আমাদের জীবনযাপন এবং আমাদের মা বাবার শিক্ষা এবং যেভাবে আমরা আমাদের নিজেদের জীবনের পথটা বেছে নিয়ে চলার, সেটার সাথে ওদের মিল নেই। তুই যখন বললি যে ওদের গানগুলো অনেক বেশি লোক শোনে, হয়তো ওদের একটা বৃহত্তর সংখ্যক জনগোষ্ঠী যারা ওই ধরনের গানের সাথে বেশি রিলেট করতে পারে। আমরা যে ধরনের গান করছি সেটা হয়তো এখনো তারা রিলেট করতে পারছে না। এবং আমাদের যেহেতু জনগোষ্ঠীর সংখ্যাটাও কম, মানে যেহেতু পশ্চিমবঙ্গ একটা রাজ্য, এটা তো একটা গোটা দেশ নয়, এবং সেখানে আমাদের মতো মানুষও কম, তাই জন্য যেহেতু কম সংখ্যক মানুষ রিলেট করতে পারছে, তাই জন্য হয়তো সংখ্যাটা যেগুলো ভিউয়ার বললি তুই নাম্বার, ওটা হয়তো এখনো কম আছে। আচ্ছা, ওই পয়েন্টটাতে আসবো যে বাংলার মানুষরা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষরা বেশি রবীন্দ্রসঙ্গীত শুনতে পছন্দ করে, তো সেক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীত থেকে র্যাপে শিফট করা তো অনেক বেশি চ্যালেঞ্জের ব্যাপার। কিভাবে তুমি ভিউয়ার্সদের আনছো যে শোনো আমার গানটা? আমি যেমন বললাম, মানে ভিউয়ার্সদের আনাটা আমি সেরকম ভাবে কোনোদিন কনসার্ট ছিলাম না। আমি গান অবভিয়াসলি শোনাতে চাই মানুষকে, কিন্তু এই যদি রবীন্দ্রসঙ্গীতের রেফারেন্স দিই বলেই বলছি, রবীন্দ্রসঙ্গীতও যখন রবীন্দ্রনাথ শুরু করেছিল তখন কেউ শুনতো না, মানে দীর্ঘ সময় ধরে ওর গানকে সঙ্গীত হিসেবে মর্যাদাটাই দেওয়া হয়নি। এবং অনেক লোকই মনে করতো যে ইভেন মানে ও যে কালচার থেকে এসেছিল, ব্রহ্মসঙ্গীতের ব্যাকগ্রাউন্ড থেকে, সেখানেও মনে হয়েছিল যে রবীন্দ্রসঙ্গীতে রবীন্দ্রনাথ যেটা করছে সেটা অনেক রকম কালচারাল মিস ইন্টারপ্রিটেশন এবং সেটাকে অনেক কিছু ভাঙা হচ্ছে, এবং সেটা সবাই ভালোভাবে নেয়নি সেই সময় দাঁড়িয়ে। এখন এত বছর পরে, রবীন্দ্রনাথের মারা যাওয়ার 150 বছর পরে বা তারও বেশি পরে, এখন মানুষ ওটাকে নিজেদের সর্বশ্রেষ্ঠ একটা পতাকা হিসেবে সারা বিশ্বের কাছে নাড়ছে। তার অনেক কারণ আছে। তার কারণ হচ্ছে অবভিয়াসলি নোবেল একটা বড় কারণ, যে আমাকে সারা বিশ্ব যাকে স্বীকৃতি দিয়েছে তাকে আমরা আমাদের একজন মানে লিডার হিসেবে আমরা সবাইকে দেখাতে চাইছি। অবভিয়াসলি সেটা হয়েই থাকে। সৌরভ গাঙ্গুলি যখন লর্ডসের মাঠে দাঁড়িয়ে জামা খুলে উড়িয়েছিল, তারপর থেকে উনি আমাদের ক্যাপ্টেন, আমাদের দাদা। সেরকম ভাবেই রবীন্দ্রনাথ এখন একজন লিডার। দ্যাটস বিকজ সারা পৃথিবীর কাছে বাঙালি বললে কিন্তু রবীন্দ্রনাথ ইজ ওয়ান অফ দ্য নেমস। বাট রবীন্দ্রনাথ বাঙালি কিন্তু রবীন্দ্রনাথকে সেই জায়গাটা করে দেয়নি। রবীন্দ্রনাথ সেই জায়গাটা নিজে করে নিয়েছিল সারা পৃথিবীর কাছে, তাই জন্য বাঙালি তাকে পেয়েছিল রবীন্দ্রনাথ হিসেবে। সেইভাবেই আমার মনে হয় আমরাও যেটা করছি, আমাদের টার্গেট কিন্তু এটা নয় যে বাকিরা এসে আমাদেরকে ওই জায়গাটা করে দেবে। আমাদের কাজ হলো আমাদের জায়গাটা নিজেরা তৈরি করা, এবং তারপরে বাকিরা আমাদের সাথে থাকবে। এটাই হলো পথ। আচ্ছা, হিপ হপে তো অনেক কিছু আছে, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি র্যাপটাকে কেন বেছে নিতে? বিকজ আমি মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি। আমার বাড়িতে সবাই মিউজিশিয়ানস, এবং আমি যখন শুরু করেছি র্যাপ করার অনেক আগে থেকে আমি মিউজিক করতাম। ইনফ্যাক্ট মানে আমি মিউজিক প্রডিউসার হিসেবেই আমার জার্নিটা শুরু করি। তার আগে আমার ক্লাসিক্যাল মিউজিক ট্রেনিং আছে, হিন্দুস্তানি ক্লাসিক্যাল, রবীন্দ্রসঙ্গীত শিখেছি, ব্রহ্মসঙ্গীত শিখেছি, ফোক মিউজিক, অনেক রকম ইনস্ট্রুমেন্টাল মিউজিক শিখেছি। এবং তারপরে
আমি মিউজিক প্রোডাকশন করতে করতে তখন শুনতাম অবভিয়াসলি ওই লিঙ্কিং পার্ক শুনতাম যেমন বলছি, এবং আমার বন্ধু বান্ধব যারা আমার মিউজিক প্রোডাকশনে কাজ করতে আসতো তাদের মধ্যে অনেকে র্যাপ করতো, অনেক অ্যাংলো ইন্ডিয়ান র্যাপার ছিল কলকাতায়, অবভিয়াসলি বাংলায় করতো না, ইংলিশেই করতো, কিন্তু that was a major influence why I started rapping as well. যে আমার মনে হলো যে আমিও তো আমার কথাগুলো বলতে পারি, তাই জন্য র্যাপ করা শুরু করেছিলাম। এবং হিপ হপ বলতে তখন আমি যখন র্যাপ করেছি তখন হিপ হপ বলতে কলকাতায় কেউ র্যাপ বুঝতো না, ড্যান্স বুঝতো। আর সেটাও মানে হিপ হপ ড্যান্স বলতে যেটা বোঝাতো তখন সেটা হচ্ছে ওই বলিউড কন্টেম্পোরারি ওরকমই আরেকটা জনার হলো হিপ হপ, যেটা শেখানো হতো বিভিন্ন জায়গায়। কিন্তু ওই হিপ হপ জনারটা ড্যান্সই সীমাবদ্ধ ছিল, এবং ড্যান্স সাইফারও হতো, সেসব জায়গায় আমি যেতাম, এবং আমি এবং একজন বিট বক্সার আমরা হয়তো এরকম অন্যরকম কিছু করছি, এবং আমরা ওয়েট করতাম যে একটু ফাঁকা পেলে আমরা আমাদেরটাও শোনাবো। সেই জায়গা থেকে এখন সিনেমা টিনেমা হয়ে অনেক কিছু হয়ে এখন র্যাপটাই দাঁড়িয়েছি, হিপ হপ বলে সবাই লোকে র্যাপ বোঝে, বাট সেটা টুক ইটস টাইম। আমি র্যাপটাকে বেঁচেছিলাম কারণ আমার কথাগুলো ওই ওই আর্ট ফর্মটার মধ্যে দিয়ে লোকজনের কাছে পৌঁছতে আমার পার্সোনালি সুবিধা হতো, বিকজ আমি অন্য জিনিসগুলো শিখিনি, শিখলে হয়তো সেগুলোর মধ্যে দিয়েও করার চেষ্টা করতাম, কিন্তু এটাতে আমি নিজের জায়গাটা পেয়েছিলাম যেখানে আমি নিজের কথাটা বলতে পারবো। আচ্ছা, র্যাপের একটা পার্ট হলো সাইফার। সাইফারে কি হয়, কি কি করা হয় একটু যদি বল। সাইফার মানে বাংলা পাতি বাংলা আড্ডা। হ্যাঁ, মানে আমরা যতজন লাইক মাইন্ডেড পিপল আছি আমরা সবসময় চেয়েছি এক জায়গায় আসতে, একদম ফ্রম দ্য বিগিনিং অফ টাইমস আমরা এক ধরনের মানুষ হলেই এক জায়গায় এসে একটা গোষ্ঠী বানানোর মানুষের ফান্ডাটাই এটা, যে নিজেদের কথাবার্তা একসাথে এক জায়গায় আলোচনা করবো। এবং এটাই মানে যখন বিদেশে শুরু হয় র্যাপ, যারা করতো তারা সবাই এক জায়গায় এসে একসাথে র্যাপ শোনাতো, এটাই হলো সাইফার, এইভাবেই শুরু হয়। এবং সেটা তারপর এখানে যখন বাংলায় যখন সাইফার শুরু করি তখন ইটস মোস্টলি লাইক একরকম যারা র্যাপ ট্যাপ করে এক ধরনের গান বাজনা শোনে, তারা অন্য কাউকে বললে বোঝে না, অ্যাটলিস্ট নিজেদের মতো লোকজনের কাছে এসে বললে সবাই বোঝে, তো একসাথে সেম জিনিস নিয়ে আলোচনা করা যায়, তাই জন্য ওই সাইফার শুরু হয়, ওটা আড্ডাই বেসিক্যালি। কিছুদিন আগে দেখেছি যে বাংলার ঠেক বলে একটা তুমি নতুন ক্রু শুরু করেছো, তা ওইটাকে আমাদের একটু বলো যে বাংলার ঠেকটা কি। বাংলার ঠেক হলো 1 বছর বেশি হয়ে গেল আমরা বাংলা ঠেকের জার্নি শুরু করেছি, এবং ইনিশিয়ালি যখন এটা স্টার্ট হয় তখন বাংলা ঠেকের মেইন ফান্ডাটা ছিল যে হিপ হপ যারা শোনে, হিপ হপ অডিয়েন্স যারা, তাদেরকে বাদ দিয়ে যারা হিপ হপ শোনে না বা হিপ হপকে শুনেই একটা ধরনের মেন্টাল দিয়ে তৈরি করাটাই যে হিপ হপ মানে এটা মানে তাদেরকে আমরা তাদের মতো করে গান শোনাবো এবং তাদেরকে হিপ হপ ভালো লাগাবো, এটা হলো বাংলা ঠেকের মেইন ফান্ড। বাংলা ঠেক হলো এমন একটা ঠিক বলতে আমরা যেটা বুঝি যে এমন একটা জায়গা যেখানে সবাই আসতে পারে এবং সবাই নিজেদের মতো করে এনজয় করতে পারে, এবং পুরো বাংলার জন্য এই ঠেকটা এমনই যেখানে আমরা বিভিন্ন মানুষের কাছে গিয়ে এমন একটা জায়গা করে দিচ্ছি যাতে তারা এমন একটা জায়গায় একসাথে আসতে পারে এবং একসাথে এসে তারা এক ধরনের গান এনজয় করতে পারে, এবং সেই বাউন্ডারি গুলো ক্রস করা, যে বাউন্ডারি গুলো আমাদের অজান্তেই হয়তো আমরা তৈরি করে ফেলেছি, যে বাকিরা যেটা শুনে নাক ছিটকায় বা আমরা যেটাকে বলি যেটা আমাদের নিজস্ব ব্যাপার, বা আমরা একটা নিশ তৈরি করে ফেলি, সেই নিশটাকে ভেঙে ফেলে একটু ইনক্লুসিভ করা, তারা যে ধরনের গান শুনতে অভ্যস্ত সেই ধরনের গানের মধ্যে দিয়ে আমি আমার কালচারটাকে স্প্রেড করবো, এইটা হলো বাংলা ঠেকের মেইন ফান্ডা। এখন টোটাল কত মেম্বার? এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের 15 জন মেম্বার। হ্যাঁ, 15 জন মেম্বার। শুধু কি কলকাতার ছেলেরা আছে না? পুরো বাংলার, মানে শিলিগুড়ি থেকে শুরু করে পুরুলিয়া, মুর্শিদাবাদ সব মিলিয়ে। আসলে ছেলেরা না, মেয়েও আছে, এবং শুধু যে র্যাপাররা আছে তা না, মিউজিক প্রোডিউসাররা আছে এবং ভিডিওগ্রাফার, গ্রাফিক ডিজাইনার সব মিলিয়ে। আচ্ছা, কয়েকদিন আগে তোমাকে ইংল্যান্ডের এক্স ক্যাপ্টেন ফিল টপের সাথে দেখা গেছে, আচ্ছা ওই বিষয়ে যদি আমাদের বলে কি ব্যাপার, বলা যাচ্ছে নাকি? I'm not allowed to say it yet. এই জন্য কেটে দিতে হবে কারণ এটা নিয়ে কথা বলাতে হবে, এখনো অ্যালাউড না। ঠিক আছে। আচ্ছা, অনুপম রায়ের সাথে তোমার ভালো সম্পর্ক, কিভাবে পরিচয় হয়েছিল, কিভাবে কোল্যাব করলে একটু বলো। হ্যাঁ, অনুপম রায়ের সাথে আমার পরিচয় বলতে একদিন হঠাৎ করেই অনুপম দা আমাকে মেসেঞ্জারে ফোন করে, এবং আমি তখন ব্যস্ত ছিলাম, আমি জেনারেলি ইন্টারনেট অন রাখি না অন্য কোনো কাজে থাকলে, তা আমি পরে যখন ইন্টারনেট অন করি দেখি যেটা মিসড কল এসছে, তো আমি অবাক হয়ে যাই যে কি ব্যাপার, অনুপম রায় আমাকে কেন মিসড কল দিচ্ছে হঠাৎ। তো আমি আমার নাম্বারটা পাঠাই এবং তারপরে সঙ্গে সঙ্গে উনি ফোন করেন আমাকে, এবং উনি বলেন যে আমার গান উনি শুনেছেন এবং তিনি আমার গান খুব পছন্দ করেন এবং তিনি চান যে একটা কোনো গানে আমার সাথে কোলাবোরেট করতে। অবভিয়াসলি আমি খুব এক্সাইটেড হই, সেটাতে সম্মত হই, এবং তারপর একটা গান উনি আমাকে পাঠান, আমার শুনে বেশ ভালো লাগে।
এবং আমি আমার পার্টটা তারপর লিখে ওনাকে পাঠাই, দেন সবকিছুই ফোনে ফোনে হচ্ছে। হ্যাঁ মানে রেকর্ডিংটার আগে অবধি সবই ফোনে হয়েছে, এবং রেকর্ডিং এর দিনই আমার প্রথম দেখা, সেদিনই আমরা রেকর্ড করি, তারপর ভিডিও হয়। ওকে, এটা কি কোনো বড় লেভেল কি নিয়ে করেছিল নাকি? না, এটা অনুপমদার নিজের চ্যানেল থেকে বেরিয়েছিল। আচ্ছা, এই যে লেভেলদের কাজগুলো কি কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেমন ভাবে লেভেলরা কাজ করছে? ওয়েস্ট বেঙ্গলে কিভাবে কাজ করছে সেটা তো পরের কথা, বাট লেভেল বলতে যেটা বোঝায় সেটা হলো একটা ইন্ডাস্ট্রি যারা তোর পেছনে ইনভেস্ট করবে এবং উইল এক্সপেক্ট সামথিং ইন রিটার্ন। ইটস লাইক টেকিং লোন ফ্রম আ ব্যাংক, ফেরত দিতে হবে কিছু, এবং ইন্টারেস্ট সমেত ফেরত দিতে হবে। এটাই হলো লেভেলের মধ্যে কথা। এবং লেভেল সেটা আর্টিস্টদের জন্য হয়, যে একটা এমন জায়গা যেখানে আর্টিস্টদের নিজেদের ইনভেস্ট করার জায়গা নেই, সেই জায়গায় আর্টিস্টদেরকে প্রোডাক্ট হিসেবে ট্রিট করে তাদের পেছনে ইনভেস্টমেন্টটা করে একটা রেকর্ড লেভেল। সেটা ইন্ডিপেন্ডেন্ট রেকর্ড লেভেলও হতে পারে বা মেজর রেকর্ড লেভেলও হতে পারে। মেজর রেকর্ড লেভেলের যেটা হয় অনেক বেশি ফান্ডিং থাকে, ইন্ডিপেন্ডেন্ট রেকর্ড লেভেলে অতটা ফান্ডিং থাকে। কিন্তু এরা ফান্ডিং করলে তবেই আর্টিস্টের যে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো যেগুলো লাগে একটা গান বানাতে, একটা মিউজিক ভিডিও বানাতে, একটা মার্কেটিং বাজেট লাগে, সবকিছু মিলিয়ে যে বাজেটটা সেটা তো সবসময় আর্টিস্টের নিজে থাকে না, এবং তাই জন্য মেজর লেভেলরা সেইখানটায় ইনিশিয়াল যে পুশটা, যে ওই ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা সেটা করে, বাট দে অলওয়েজ এক্সপেক্ট সামথিং ইন রিটার্ন। অ্যান্ড সেটা অনেক ক্ষেত্রেই অনেক আর্টিস্টরা দিতে পারে না, বিকজ অফ দেয়ার ল্যাক অফ অডিয়েন্স হোক, বা তাদের মার্কেটিং স্কিলস হোক, যে কোনো কারণে হোক, বা লেভেলের নিজস্ব মার্কেটিং বাজেটটা ঠিকভাবে ঠিক জায়গায় স্পেন্ড না করার কারণে হোক, অনেক সময় রিটার্নটা আসে না। তাই জন্য লেভেল ব্যাপারটা খুব একটা ওয়ার্কআউট করেনি মেজর রেকর্ড লেভেলস গুলো, একটা দুটো ছাড়া হ্যান্ডফুল কয়েকটা নাম। বাংলাতে মেইনলি কটা কাজ করছে? বাংলাতে মেজর রেকর্ড লেভেল কোনো নেই। বাংলাতে ইন্ডিপেন্ডেন্ট রেকর্ড লেভেলস আছে। ইন্ডিয়াতে আছে মেজর রেকর্ড লেভেল। এখন এই মুহূর্তে ইউনিভার্সালের অনেকগুলো রেকর্ড লেভেল আছে, যেমন ডেভ জ্যাম থেকে শুরু করে ফাউন্ড আউট, এরা বেশ মেজর লেভেলে কাজ করছে। সারেগামা আছে, উইচ ইজ HMV আর কি, যেটা আগে ছিল। তারপরে জি আছে, সোনি আছে, এদের একটা করে বাংলা ভার্সন আছে, বাট এখানে যেগুলো বাংলা ভার্সন গুলো সেখানে সেই লেভেলে ফান্ডিং ঢোকে না, অতটা বাজেট নেই, তাই জন্য ওগুলো মেজর লেভেল হিসেবে বাংলায় অপারেট করে না। একমাত্র SVF মিউজিক ছাড়া আমার মনে হয় না কোনো এখানে কোনো রেকর্ড লেভেলের সেরকম ফান্ডিং আছে। তো তাই জন্য বাংলাতে রেকর্ড লেভেলের স্কোপটা খুবই লিমিটেড। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে সেটার কারণটা শুধুমাত্র যে মিউজিক ওরিয়েন্টেড তা নয়, এটার কারণটা বিকজ বাংলাতে কোনো ইন্ডাস্ট্রি নেই, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাতে টাকার লেনদেন একটা পলিটিক্যাল বড় খেলার জন্য হয় না সেরকম ভাবে, সেটা যে কোনো ইন্ডাস্ট্রিতে। তাই জন্য মিউজিক ইন্ডাস্ট্রিতেও সেইভাবে টাকাটা ঢোকে না, ইনভেস্টমেন্ট না হলে অবভিয়াসলি রিটার্নও আসে না, এবং সেই জন্যই ওই ফ্লুয়েন্সিটা, ওই বয়েন্সিটা নেই এই মুহূর্তে। আচ্ছা, তাহলে কি বাংলার র্যাপারদের মেইনলি ইনকাম সোর্সটা কোথা থেকে আছে? কারণ এন্ড অফ দ্য মান্থ সবাইকেই টাকা কামাতে হবে, ঠিক আছে? তা সেক্ষেত্রে ওরা কিভাবে টাকা কামাচ্ছে, বা তোমরা কিভাবে টাকা আর্ন করছো? হ্যাঁ, আমার পার্সোনালি, আমি যেহেতু অনেকদিন ধরে এটা করছি, তাই জন্য আমার রুটটা একটু আলাদা। আমি যদি এমনি ইন জেনারেল বলি, এমনি যে কোনো কারোর ক্ষেত্রে যারা মানে আমি জাস্ট র্যাপারদের কথা বলছি, ইন্ডিভিজুয়ালি যে কোনো মানুষ যারা ফ্রিল্যান্স করে বা নিজেদের বিজনেস করার চেষ্টা করছে বা যে কোনো ফিল্ডে, তারা টাকাটা কিভাবে রোজগার করবে, এটা একটা বড় প্রশ্ন। তুই যে প্রশ্নটা করলি যে র্যাপাররা কিভাবে টাকা আর্ন করবে, সেটারই অ্যাকচুয়াল প্রশ্নটা কিন্তু এটা যে যে কোনো কেউ কিভাবে টাকা আর্ন করবে। লাইক তুই যে পডকাস্ট করছিস, ইটস অলসো ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক, রাইট? তুই কোনো ফান্ডিং নেই তোর নিজের ফান্ডিং ছাড়া, তো হাউ উইল ইউ আর্ন মানি? ইটস দ্য সেম কোয়েশ্চেন অ্যাজ হাউ উইল এ র্যাপার আর্ন মানি। এটার হচ্ছে একটাই উত্তর, সেটা হচ্ছে ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট ইউর ওন টার্গেট অডিয়েন্স হু উইল বি উইলিং টু পে ইউ। তো ইউকে ডাইরেক্ট তোমার কাছে পৌঁছতে হবে, একটা ডাইরেক্ট অডিয়েন্স বেস পৌঁছতে হবে যারা তোমার কন্টেন্ট দেখতে চায়, যারা তোমার কন্টেন্ট কনজিউম করতে চায়, এবং তোমার কনজিউমারটা সেটা টাকা দিয়ে কনজিউম করতে চায়। সেটা র্যাপারদের ক্ষেত্রেও, এবং সেটা যে কোনো ইন্ডিভিজুয়াল বিজনেস ওরিয়েন্টেড পিপল হোক, চাকরি ছাড়া। চাকরিটা ইজ ভেরি ইজি বিকজ ইউ আর নট ওয়ার্কিং ফর ইয়োরসেলফ, ইউ আর ওয়ার্কিং ফর সামওয়ান এলস এন্ড দে আর পেইং ইউ বিকজ অফ দ্যাট। বাট চাকরি ছাড়া যে কোনো ক্ষেত্রে তোমাকে যদি তোমার টাকা রোজগার করতে হয়, তাহলে তোমাকে কনজিউমার বেস বানাতে হবে, এবং সেই কনজিউমার যেটা চাইছে সেরকম জিনিস বানিয়ে দিতে হবে যাতে সে সেটা টাকা দিয়ে কনজিউম করে। বাদে কথা, আমি একটা ফুচকার দোকান চালাই, আমার পাড়াতে ফুচকা খেতে আসে 5 জন, তারা 5 জন এই রকম ঝাল দিয়ে ফুচকাটা খেতে চায়, তো আমাকে ওই রকমই বানাতে হবে যাতে ও আমাকে 10 টাকা দিয়ে ফুচকাটা খেয়ে যায়। এই সেম গল্প র্যাপাররাও এটাই করবে। কিছুদিন আগে স্পিলের সাথে আমরা একটা পডকাস্ট করেছি, তা ওখানে ও বলছিল যে আমরা সোর্স করতে যাচ্ছি, ঠিক আছে, সেখানে আমাদেরই অডিয়েন্স নিয়ে যেতে হচ্ছে। এটা নিয়ে তুমি কি বলছো, যে ওর নিজের ইনকাম নিজেই করিয়ে নিচ্ছে নাকি? মানে
শোজ করতে যাচ্ছি সেখানে অডিয়েন্স নিয়ে যেতে হচ্ছে, ক্লাবে শোজ করতে যাচ্ছে সেখানে নিজেকেই অডিয়েন্সদের নিয়ে যেতে হচ্ছে যে ওরা যদি 5 টাকার জিনিস খায় ওখান থেকে 1 টাকা পাবে। And this feels stupid to me because I could মানে এটাই যদি করতে হয়, আমার যদি নিজের অডিয়েন্স থাকে, আমার যদি 10 জন থাকে, তাদেরকে আমি আমার বাড়ির ছাদে রাখবো, আমি গান শুনিয়ে দেবো, বলবো পুরো টাকাটা আমাকে দাও, আমি কেন তাকে ক্লাবে নিয়ে যাবো, মানে কি এক্সট্রা হচ্ছে ওখানে গিয়ে? It just feels stupid. আমি এটা কোনো মানে দেখছি না যে আমি একটা ক্লাবে গিয়ে শো করলাম এবং সেখানে আমার অডিয়েন্সই গেল এবং সেখানে বেশিরভাগ টাকাটা ক্লাব নিয়ে নিল, সেখানে আমার তাহলে কি লাভ? অডিয়েন্সটা যদি ক্লাব আমাকে না দেয় এবং যদি আমার বাইরে থেকে টাকা না আসে, তাহলে আমি টাকাটা ক্লাবের সাথে শেয়ার করবো কেন? There's no point in doing that. I would rather do that at my home. আমি বাড়িতে রেখে দেবো আমার অডিয়েন্সকে, আমি বলবো টাকা দাও, আমি ওখানেই গান শোনাচ্ছি। আচ্ছা, বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে অনেক র‍্যাপ গান আসে মাঝে মধ্যে, ঠিক আছে, কিন্তু বাইরের র্যাপারদের নিয়ে। দেবের চ্যাম্বইতে আমরা রফতারকে নিয়ে গান করতে দেখেছি, বাংলা র্যাপারদের নিয়ে ওরা কাজ করতে চায় না কেন? I wouldn't say বাংলা র্যাপারদের নিয়ে কাজ করতে চায় না, কারণ আমার কাছে অনেক অফারই এসেছে throughout the years, অনেকজনই আমাকে করতে বলেছে। মোস্টলি আমি করিনি ল্যাক অফ বাজেটের জন্য, টাকা দিতে চায় না। there is a serious lack of budget in Tollywood films, and সেটা শুধু মানে আমাদের দিতে চায় না এরকম নয়, এমনিও তারাও অপারেট করে কম বাজেটের উপরেই, তো I cannot blame them for it, but at the same time কাজ আসছে কিছু, এখন আশা করি মানে আস্তে আস্তে বাজেটটা বাড়ছে না। আমারই এবছরে মোটামুটি 2-3টে বাংলা সিনেমায় গান আসছে, পুজোর সময় 2টো সিনেমায় এবং তার আগে আরেকটা সিনেমায় কাজ আসছে, তো এখন একটু বাজেট ঢুকছে, তাই জন্য এখন আমরা করছি কাজ। কিন্তু একটা সময় মানে এর আগে অব্দি খুবই খারাপ অবস্থা ছিল বাংলা ইন্ডাস্ট্রির, ইনফ্যাক্ট সিরিয়ালে হোক সিনেমায় হোক টাকা পয়সা খুব একটা আসছিল না, তার জন্য মানে আমি একটু অ্যাভয়েড করেছি। যেহেতু আমার পার্সোনাল, আমি যেভাবে মিউজিক বানাই, আমার একটা কনজিউমার বেস আছে এবং সেটা খুব একটা বেঙ্গল ওরিয়েন্টেড নয়, মানে ইটস নট লিমিটেড টু বেঙ্গল, মানে আমার যে কনজিউমার বেসটা এটা ইন্টারন্যাশনাল, এবং তাই জন্য আমি যে টাকাটা রোজগার করি সেটা খুব একটা বেঙ্গল ডিপেন্ডেন্ট নয়। কিন্তু সেইখানে দাঁড়িয়ে আমি তাই জন্য এই কাজগুলো অনেক সময় অ্যাভয়েড করেছি। আমি সাউথ ইন্ডিয়ান সিনেমায় কাজ করেছি, শ্যামসিংহ রয়তে আমার গান আছে এবং সেটা বাংলাতেই কাজ করেছি, সাউথ ইন্ডিয়ান মানে তামিল ফিল্ম, বাট এট দ্য সেম টাইম আমি বাংলা ফিল্মে কাজ করিনি। ইট ওয়াজ মোস্টলি বিকজ অফ ল্যাক অফ বাজেট, কারণ ওদের বাজেট ছিল, ওদের বাজেট ছিল। আচ্ছা, এই যে ফ্রি ফায়ার ইন্ডিয়া সিজি কে অ্যাপ্রোচ করছে তাদের হয়ে গান বানানোর জন্য, তার মধ্যে ইক্কা আছে, বোরদাবি আছে, কিডশট আছে, ঠিক আছে, তো ওই কোলাবটা কিভাবে হলো, ওদের কিভাবে যোগাযোগ করলো? আমি ইউনিভার্সালের সাথে অনেকদিন ধরে কাজকর্ম করছি, মানে ইউনিভার্সাল মিউজিক রেকর্ড লেভেল যেটা, এবং তাদের সাথে কাজ করার সুবিধাই হচ্ছে আমার ভালো পরিচয়, এবং ইউনিভার্সালের যে সিইও ইন্ডিয়ার সাউথ এশিয়ার আমার দাদার মতো প্রায় হয়ে গেছে আর কি, মানে নিজেই আমাকে ফোন করেছিলেন আমার গান শুনে অনেকদিন আগে, এবং উনিও বাঙালি, দেবরাজ চ্যানেল, এবং খুব ভালো পরিচয় আমার তার সাথে। এবং তার সুবাদে আমার ডেভ জ্যামের যে, ডেভ জ্যাম বলতে এই এমিনেম, স্নুপ ডগ সবাই যাদের সাথে কাজ করেছে একটা সময় সারা পৃথিবীতে প্রচন্ড বড় একটা রেকর্ড লেভেল, তার সিও আমার গান শুনেছি, তো ওই সুবাদে আমার ওদের সাথে পরিচয় বহু করে, এবং তাই জন্যই এই ফ্রি ফায়ারের কাজটাও মানে ওরাই কিউরেট করেছিল, এবং সেই সূত্রেই কাজটা আমার কাছে আসে। দ্য প্রবলেম উইথ বিগ ব্র্যান্ডস ইজ লাইক ওরা খুব কম সময়ই এরকম লোকাল অডিয়েন্সকে টার্গেট করে গান বানায়। এই ক্ষেত্রে ওদের যেহেতু একটা বড় লঞ্চ ছিল, তাই জন্য ওরা চেষ্টা করেছিল যাতে সব জায়গার অডিয়েন্সকে ওরা টার্গেট করতে পারে, এবং সেই কারণেই বাংলাতে ওরা কাজ এসেছিল এবং ইউনিভার্সাল আমাকে যোগাযোগ করে, আমি তারপর আমার ওয়ার্ডটা করে পাঠিয়ে দিই, এবং অবভিয়াসলি বাজেটটা যেটা ওরা দিয়েছিল সেটাও খুবই ভালো, বিকজ অবভিয়াসলি বম্বের বাজেট আমাদের এখানের বাজেটের থেকে সবসময় অনেক গুণ বেশি থাকে, কয়েকটা শূন্যের তফাৎ আছে, তো আমি ওখানে গিয়ে তারপর ভিডিওটা শুট করি এবং এইভাবেই ভালো আছে। ওকে, আচ্ছা, আর কতদিন সিজির ধারে বন্দুক রেখে চালানো হবে? কারণ সিজি ছাড়া বাংলাতে কোনো বড় মুখ নেই র্যাপে, যেটা বাস্তব সেটা আমাদের মেনে নিতে হবে। কারণ হিন্দিতে, বাংলা থেকে হিন্দি র্যাপ করে অনেক বড় বড় নাম আছে, ইপিআর আছে, জেটফ্লিক্স আছে, হেডশট আছে, কিন্তু বাংলার মুখ হিসেবে সিজি, তা উঠছে না কেন রেকর্ডটা? আই উড সে একটু খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছে বলে, কারণ আমি তো একদিনে উঠিনি, আমারও সময় লেগেছে, মানে আমারও একটা জায়গা করে নিতে বহু বছর লেগেছে। আমি বলবো যে বাংলা থেকে রেফারেন্স দেবো যে আমরা এই 1 বছর কয়েক মাস হয়েছে শো করা শুরু করেছি, বিভিন্ন জায়গায় গিয়ে পারফর্ম করছি, এবং এর মধ্যে বহু মানুষ আমাদের চেনে, জাস্ট বিকজ আমরা বহু জায়গায় গিয়ে এমন গান শুনেছি যেটা তাদের পছন্দ হয়েছে, এবং এই মানুষরা কোনোদিন আগে র্যাপ শোনেনি, তারা অন্য কোনো র্যাপারের নাম বলতে পারবে না, তারা সিজিকেও চেনে,
কিন্তু তারা যে প্রথম গান শুনছে, তারা হিপ হপ গান শুনছে এবং তারপর ফলো করা শুরু করছে, সেটাই বাংলা টেকের মাধ্যমে। You just have to, as I was saying, that you just have to put yourself out there, you know, like নিজেকে নিয়ে যেতে হবে নিজের অডিয়েন্সের কাছে, নিজের কনজিউমারকে আইডেন্টিফাই করতে হবে এবং তাদেরকে দিয়ে যেতে হবে যে আমি গান বানাচ্ছি, তুমি শোনো, আমার যে গানটা তোমার ভালো লাগার কথা সেটা আমি তোমাকে গিয়ে শোনাচ্ছি। তারপরে আমি 20 জনকে শোনালাম, তার মধ্যে 2 জনের ভালো লাগলো, এরকম করে আমি 20,000 জনকে শোনালে তো 2,000 জনের ভালো লাগবে। ওইটাই বলতে চাইছি, শুনিয়ে দিতে হবে। বাংলার টেকটাও তার মানে তোমার ওই উদ্দেশ্যে বানানো যাতে ওখান থেকে আরো কিছু বড় মুখ উঠে আসে। এক্স্যাক্টলি এবং সেখানের মধ্যে অলরেডি কিছু বড় মুখ আছে। মানে আমি বলবো যে সিজি যে একমাত্র নাম ওখানে বড় মুখ তা আমি বলবো না, রনির মতো মুখ আছে। রনির একটা গান প্রচন্ড পপুলার হয়েছিল যেটা হচ্ছে বাদাম গানটা, এবং ওটা ও প্রডিউস করা এবং ওখানে র্যাপ করেছিল, সেই গানটা প্রচন্ড পপুলার হয়। এবং তারপরে এমসি ওবিক আছে, অনেকদিন ধরে খুব দারুণ র্যাপ করে। আরো যারা অনেকে নতুন, পুরুলিয়ার একজন আছে সার্চ বলে, ও পুরুলিয়ায় যথেষ্ট জনপ্রিয় মুখ। তো আমরা সবাই মিলে কাজ করছি, এবার সবটা মানে সব জায়গায় জনপ্রিয়তাটাকে ছড়ানোর চেষ্টা করছি, একই সাথে ভালো গান শোনানোর চেষ্টা করছি। আই থিঙ্ক আমাদের বাকি পরিচিত মুখ উঠে আসছে না, তার একটা বড় কারণ হচ্ছে তাদের লক্ষ্যগুলো হয়তো একটু আলাদা। তারা খুব তাড়াতাড়ি পপুলারিটি পেতে চাইছে, খুব তাড়াতাড়ি চেষ্টা করছে যে ধরনের মানুষ অলরেডি শুনছে, যে ধরনের গান, যে ধরনের গান শোনালে তারা মনে করছে যে আমাদের গান শুনবে, সেই রকম ভাবে ওরা গান বানাচ্ছে। বাট এটা তারা ভেবে দেখছে না যে সেই ধরনের গান তো তারা অলরেডি শুনছে, মানে অলরেডি তাদের একটা অন্য লোক বানাচ্ছে গান অলরেডি, তাহলে তো আবার তোমার গান কেন শুনবে? অন্য ধরনের গান বানাতে হবে যেটা কেউ বানাচ্ছে না, এমন কিছু করতে হবে যেটার কোনো প্রিডিসেসর নেই, মানে কোনো কম্পিটিশন নেই, সেই রকম লেন বুঝতে হবে। যে কোনো বিজনেসে এটা আমাদের বলা হয়, রাইট, যে discover a lane that doesn't have many competition and be the best at it. If you are the best at it, then people are going to recognize you. আমি আমার নিজের ক্ষেত্রে সেটাই করেছি, যে আমি I made sure যে আমি যে ধরনের যে ফরম্যাটের বাংলা র্যাপটা করি, I will always be the best at it. ওই জায়গাটা কেউ নিতে পারবে না, তাই জন্য আমার নামটা বরাবর সবার সামনে থাকে। এবং সেটা কেউ যদি আমার থেকে বেটার করতে পারে, তাহলে আমি আমার লেনটা আবার চেঞ্জ করে ফেলবো, এরকম আমি করতে থাকি বরাবর। এবং সেই ক্ষেত্রে বাংলা টেকও সেম জিনিসটাই করছে। এমন কিছু করছি আমরা যেটা আর কেউ করছে না, আর একটা ক্রু সেই জিনিসটা করছে না, তাই জন্যই আমাদের গান যারা শোনে তার মধ্যে কারোর গান শুনছে না। আচ্ছা, এই যে জেডবি, মিনাজ খান, এরা যে কোন ধরনের গান বানাচ্ছে, এতে কি বাংলার র্যাপ কালচার ড্যামেজ হচ্ছে? আমার তো প্রচন্ড ভালো লাগে। আমার অনেস্টলি ওদের গানের মধ্যে কিছু ব্যাপার আছে যেগুলো প্রচন্ড ইউনিক লাগে, যে জিনিসগুলো আমি অন্য কোথাও পাই। ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল মিউজিকেও আমি ওরকম কিছু শুনিনি আগে। অ্যান্ড ইটস সো ইউনিক, ইটস সো ইন্টারেস্টিং। অনলি থিং দ্যাট ইটস ল্যাকিং ইটস সাম সফিস্টিকেশন, একটু পলিশ। যদি ওটাকে ওরা একটুখানি প্রপারলি পলিশ করে, আমার মনে হয় ওরা অনেক দূর যেতে পারে। আই ডোন্ট থিঙ্ক ওটাতে মানে rap scene damage তো কোনোভাবেই হচ্ছে না। না, অনেকে বলে না যে ছাপরি র্যাপার বা কিছু এরকম একটা, I think it's only opening avenues to newer audience. Anything that opens a road to new people to listen to our kind of music is obviously acceptable. এইটা যে যারা বলে যে ছাপরি র্যাপার বা এটা, তারা তো এই কালচারটাকে নিশ করে রাখতে চায়, এটা তাদেরকে একটা জায়গায় আটকে রাখতে চায়, অচলায়তন বানিয়ে দিতে চায়, ওই দরজাটা খুলতে চায় না। দরজা খুলতেই হবে, সবার জন্য দরজা খুলতে হবে। যদি দরজা খোলো তবেই ভালো মানুষও ঢুকবে, বেনজরও ঢুকবে। তারপর তো ওই বেনজরটাকে ফিল্টার করো। দরজাটা আগে থেকেই বন্ধ করে রাখলে ওই যারা শুনে তাদের মধ্যেই সুবিধা থেকে যায় ব্যাপারটা। ওকে, আচ্ছা, যে ডিস কালচার আমরা হিন্দিতেও দেখেছি, রপ্তারের সাথে ঠিক আছে, ডিস না হলে কোনো বড় র্যাপার ওঠে না, পুশ পায় না। তুমি কি বাংলাতে তাহলে কি আমাদের ডিস কালচার দরকার, ডিসটা দরকার? I mean, কেউ সিজি কে ডিস করে উঠে করে দিচ্ছে। হ্যাঁ, see, it's interesting, not gonna lie. I mean, আমার শুনতে ভালো লাগে ভাই, কেউ কাউকে খিস্তে আছে বিশাল হেভি লাগে শুনতে, not gonna lie. আমি তো মানে one of some of my favorite rap songs are his songs, মানে নাসের ইথার হোক বা ওরকম টাইপের গান, মানে ইভেন আইস কিউবের একটা গান ছিল নো ভ্যাসলিন বলে, দারুণ দারুণ গান, মানে একদম চেটে ফাঁক করে দিয়েছিল টাইপের গান আর কি, আমাদের হেভি লেগেছিল। বাট ব্যাপারটা হচ্ছে এখন এটা অন্যভাবে ওয়ার্কআউট ইউজ হচ্ছে। যখন ডিস শুরু হয়েছিল, ইট ইউজ টু বি পার্সোনাল, ইট ইউজ টু বি লাইক এ স্পোর্ট, ইউ নো, লাইক আমরা রাস্তায় আমার কারোর উপর খুব মাথা গরম হয়েছে, আমি গিয়ে মারপিট না করে তাকে ভার্বালি অ্যাটাক করলাম এবং সেও সেটাকে ভার্বালি ডিফেন্ড করলো এবং তারপর আমাকে অ্যাটাক করলো, উইচ ইজ ভেরি হেলদি ইন মাই ওপিনিয়ন। এক মারপিট করলে রক্ত রক্ত বেরোবে, এটা বললে কিছু হবে না ভাই, আরো বেশি করে লোক শুনবে আর করে গান হবে। তো
সেই রকম ক্ষেত্রে যদি বাংলাতেও বা ইন্ডিয়াতেও ডিস গান হয়, it is better than putting up WhatsApp statuses, you know, like at least গান হচ্ছে ভাই, আমি WhatsApp স্ট্যাটাসে কিছু দিতে পারছি বা একটা ভ্লগ করে বলছি না যে আমার খুব বাজে লাগে, ওগুলোর থেকে তো বেটার, মার্কেট করার থেকেও বেটার। কিন্তু there is another side to it. Another side is doing this just as a clickbait, যে আমি আমার কারোর একজন কোনোর উপর কোনো ঝামেলা নেই, তার সাথে কোনোদিন আমার দেখাও হয়নি, তাকে আমি চিনিও না, এবং তার সাথে আমার পার্সোনাল কোনো বাবারও নেই, কিন্তু তাকে আমি জাস্ট কল আউট করছি কারণ সেটা করলে আমার মনে হচ্ছে অনেকে আমাকে সাপোর্ট করবে, এবং তার নামে যদি আমি একটা কিছু বলে দিই তাহলে তাকে আরো যারা হিংসা করে বা তাকে যারা পছন্দ করে না তারাও আমাকে সাপোর্ট করবে, এইটার জন্য সে তার পুরোধা হয়ে গেল, একটা পতাকা দিয়ে বেরিয়ে পড়লো রাস্তায়। এইটা ইজ নট রাইট ফর মি। আমি একটা এক্সাম্পল যেটা আমার খুব খারাপ লেগেছিল, যে when EPR dissed I think Emiway and Divine out of nowhere, ওটা হাসেলের আগে ছিল, হাসেলের আগে ছিল, out of nowhere, and he did that as a clickbait, because like he used to be big, APR used to be big because of Underground Authority, but people kind of forgot about him because of rap genre থেকে shift হয়ে rock genre চলে গেছিল, because when he was rapping rap ব্যাপারটা অতটা পপুলার ছিল না, you know, rock genre ওর নিজের কাজটা করতো, ও হঠাৎ করে এইটা করলো এবং it was surprising. I mean, কোনো বাবা তো নেই তোমাদের, তুমি হঠাৎ করে ওকে খিস্তাচ্ছ কেন? সেটার জন্য মানে এই জিনিসগুলোই আমাকে আশ্চর্য লাগে। আমি এটা ইনফ্যাক্ট মানে ইয়েতেও দেখেছি, ব্লগের মধ্যেও দেখেছি, যে একজন আরেকজনকে হঠাৎ করে কল আউট করে তার নামে উল্টো পাল্টা বকতে বসে গেল, এত বড় একটা ভিডিও বানিয়ে ফেললো, কি কারণ ভাই? কিছু ঝামেলা হয়েছে? ওই ডিস্টার্ব টাইমে অনেকেও ওই ডিজের মধ্যে ঢুকে গেছিল, যে এ ওকে করছে, এ সাপোর্টে বলছে, ওর সাপোর্টে বলছে। এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট মানে রিসেন্টলি যখন এমসি স্ট্যান্ড আর এনিওয়ে প্রবলেমটা হয়, এবং ওদের লেজিট প্রবলেম ছিল না এদের মধ্যে, রাইট? ইভেন তো এনিওয়ে আর অফ দ্য they had personal reasons to fight, but then there were so many other people who were dissing them out of nowhere, who had no মানে কোনো দরকারই নেই, মানে কোনো জানেই না তারা কেন ডিস করছে, জাস্ট ওই লাইমলাইটটাকে গ্র্যাব করতে চায় বলে, which was weird. আচ্ছা, যদি কেউ সিজি কে ডিস করে, অনেকেই করেছে, রিটার্ন কি তারপরে যাবে শিওর, and if it's good, most of it wasn't. আমি এখন অব্দি যা শুনেছি ভাই, যারা করেছে তাদেরকে পার্সোনালি আমি কাউকে চিনি না যারা আমাকে ডিস করেছে, এবং তাদের খুব খারাপ, মানে গানগুলো দাঁড়ায়নি, একদম খুবই বাজে গান। তাদেরকে বলবো যে একটু প্র্যাকটিস করো, ওটা ভালো করে করো, যদি ভালো হয় আমি নিশ্চয়ই ট্রাই করবো। আচ্ছা, যারা নতুন র‍্যাপ সিনে ঢুকছে, যারা র‍্যাপ করতে চাইছে কিন্তু তাদের বাজেট নেই, স্টুডিও থেকে রেকর্ডিং করতে হবে না, তাদের তুমি কি সাজেশন দিতে চাও? আমার মনে হয় এখনকার দিনে দাঁড়িয়ে বাজেট নেইটা এক্সকিউজ ছাড়া কিছু না। এখন উই ক্যান স্টার্ট উইথ এনিথিং, সবার হাতে ফোন আছে, স্টার্ট পুটিং আপ ভিডিওস ফ্রম ইওর ফোন। যদি তোমাকে লোকজন পছন্দ করা শুরু করে তোমার র‍্যাপ, তুমি র‍্যাপ লিখছো, সেটার জন্য কোনো বাজেট লাগছে না। ফোনে ভিডিও করে ফেসবুকে ছাড়ছো, সেটার জন্য কোনো বাজেট লাগছে না। যদি লোকজন তোমাকে পছন্দ করা শুরু করে এবং সত্যি পছন্দ করা শুরু করে, তারা তোমাকে টাকা দিয়ে তোমার ভিডিও অডিও করিয়ে দেবে। So I don't think that budget is a, you know, মানে অত বড় চাপ। It's mostly an excuse. You can start with whatever resources you have. আচ্ছা, যে মানে ইনফ্যাক্ট আমি আমারই এক্সাম্পল দেবো, লাইক আমার ফার্স্ট ভিডিও যেটা ভাইরাল হয়েছিল ওর কলকাতার রাস্তাটা, কলকাতার রাস্তা, এটা তো এমনি নন্দনে দাঁড়িয়ে সাইফারে আমি একটা করছিলাম, একজন ওটা ফেসবুক লাইভ করেছিল, সাফায়াত এসেছিল বাংলাদেশ থেকে, ও ফেসবুক লাইভ করেছিল, ওটা থেকেই একটা পার্ট কেটে নিয়ে বাংলাদেশের একটা পেজ আপলোড করে এবং ওটা ভাইরাল যায়, কয়েক লাখের বেশি ভিউ হয়ে যায়, এবং সেটার জন্য তো কোনো কিছুই রিসোর্সেস লাগেনি, কোনো কিছুই লাগেনি। আই জাস্ট শোড আপ ইন দ্য সাইফার এন্ড র‍্যাপড মাই থিং। কিসের রিসোর্স তাহলে? আচ্ছা, যে প্রচন্ড বর্ষা যে গানটা ছিল, হ্যাঁ, খুবই ভাইরাল গান, ঠিক আছে, ওইটার আইডিয়া কিভাবে আসলো? ওইটা গানটা আমার লেখা বহুদিন আগে, এবং সেটা বৃষ্টির দিনেই লেখা গানটা। তারপরে দেন আমাকে বিটটা পাঠায় এবং আমার খুব পছন্দ হয়, তারপর ওটার উপর আমি আমার গানটা করি। It is a very personal song. I am talking about very personal stories in that song. আমি ওটার একটা সিকুয়েলও রিসেন্টলি বার করেছি, আবার প্রচন্ড বর্ষা। হ্যাঁ, so yeah, I mean those songs basically define a person growing up and opening up, you know. So yeah, it's a song that's very close to me. Yeah. একটু যদি দু লাইন একটু শুনিয়ে দিস। প্রচন্ড বর্ষা। প্রচন্ড বর্ষায় আমি ছাতা ছাড়া হেঁটেছি, আমি কিন্তু ভালো করে বেঁচেছি, পাল্টে দিতে চাই আমি সবকিছু, শেষ না হয়ে যাই ভয় পাই খুব ভীতু,
দারুণ দারুণ দাদা। আচ্ছা, যে কলকাতার রাস্তা যে গানটা ছিল, ওটা শুনে অনেকে ইন্সপায়ার হয়ে তোমাকে দেখে র‍্যাপ করা শুরু করেছে, ঠিক আছে? তা কলকাতার রাস্তা যে গানটা, তখনকার দিনে কি স্টুডিও সব অ্যাভেলেবল ছিল, না তখনকার দিনে তুমি নিজের হোম স্টুডিওতে গানটা রেকর্ডিং করেছিলে? কলকাতার রাস্তা আমি অফিসে বসে রেকর্ড করেছি। আমার ওটা অফিসে তখন নাইট শিফট করছিলাম এবং ওখানেই বসে লেখা। আমি নাইট শিফটে সবাই মোটামুটি একটা টাইমের পরে আমার অফিসে সব ঘুমিয়ে পড়তো, বাড়ি থেকে বালিশ টালিশ নিয়ে এসে ঘুমিয়ে পড়তো। আমি ওই টাইমটায় স্মোকিং জোনে গিয়ে গান লিখতাম এবং ওইখানে ওইভাবেই লেখা। অফিসের কম্পিউটারই গানটা রেকর্ড করা এবং ভিডিওটাও ওখানে অফিসে বসেই বানানো। যদি কলকাতার রাস্তায় ভিডিওটা দেখিস, মোস্ট অফ ইট ইজ শট অ্যাট দ্য অফিস। আর ওটা কিভাবে শুট করবো বলতে কম্পিউটারের ওয়েবক্যামে স্কাইপ খুলে ওইভাবে শুট করা। আর বাকি পার্টটা পুজোর সময় প্রিন্সেপ ঘাটে গেছিলাম একটা সাইফার, এবং সেখানে অনেক ড্যান্সাররা এসেছিল, র্যাপার একজন দুজন ছিল, আই থিঙ্ক ফ্র্যাঙ্কি ছিল, ক্যাট ছিল, এরকম কয়েকজন র্যাপার ছিল ওই ভিডিওটায়, এবং সেখানেই বাকি পার্টটা শুট করা, ওইভাবেই ভিডিওটা করা। ওয়ে ব্যাক ইন দ্য ডে 2015 এ শুট করা ওটা। আচ্ছা, ওখানে অনেক পলিটিশিয়ান নিয়ে অনেক কথা আছে, মানে অলিতে গলিতে পার্টি অফিস শুধু বদলে যাচ্ছে আড্ডা, তো ওই লাইনগুলো কেমন ভাবে আসলো মাথায়? ওই যে বললাম না, আমি তো একজন মানে অবজারভেশনাল র্যাপার, মানে আমি চারপাশে যেটা ঘটছে সেটাই দেখি। আমি যেখানে থাকি, আমার বারান্দা দিয়ে বা জানলা দিয়ে বাইরে তাকালেই দেখতে পারি আমাদের ঠিক বাড়ির জানলাটার তলাতেই একটা পার্টি অফিস আছে আর কি। এবং সেখানে আমি নিজের চোখে দেখা যে মানে পার্টি অফিসে আগে ওটা সিপিএম পার্টি অফিস ছিল এবং তারপর টিএমসির পার্টি অফিস হয়ে গেছে, এবং রিসেন্টলি এটাও নোটিস করছি যে একটু বিজেপিও ঢোকার চেষ্টা করছে। সো আই ক্যান সি দ্য চেঞ্জেস। মানে ওখানে যে কোনো রেফারেন্স আছে যে মানে ওই প্যান্ডেলের পেছনে মদের আসর আর সামনে চিড়িয়াখানা, আমার নিজের চোখে দেখা ওটা, যে সামনে চিড়িয়াখানা বাচ্চা সবাই নাচছে আর প্যান্ডেলের পেছনটা ওখানে মদের আসর বসে যায়। এবং এই ব্যাপারটা যারা প্যান্ডেলের সামনে আছে তারা দেখতে পাচ্ছে না, আমি যেহেতু চারতলার জানলা থেকে দেখছি তাই জন্য আমি পুরোটাই দেখতে পাচ্ছি। তাই জন্য আমার অবজারভেশনটাই আমার গানে এসছে, ইটস নাথিং মোর দ্যান দ্যাট। আচ্ছা, এখন কোন কোন র্যাপারদের শুনছো? বাংলাতে টপ 5 বলো, আর বাইরের কিছু বলো টপ 5। টপ 5, ওকে। বাংলাতে এখন যাদের আমি শুনতাম তারা আর গান বানাচ্ছেই না, গান বানানো বন্ধ করে দিচ্ছে। ওকে, টপ 5 আমি অল টাইমই বলছি, কারণ এই একদম রিসেন্ট বলতে গেলে এরা আমার ফেভারিটরা অনেকদিন গান বানাচ্ছে না, তো ওর চাপ হয়ে যাবে। তো টপের আমি রাখবো জোস জয়েন্ট, তারপরে জোস জয়েন্টের সাথে রিসেন্টলি তোমার একটা গান এসেছিল ফাটলোকারের বেস গিটার বাজানো এবং মিক্স মাস্টার করা, ওর গান আমার খুব পছন্দের। এবং ওর সাথে আমার একটা ডুও ছিল স্ট্রিট ফুড মিউজিক, 2017-তে আমরা একটা অ্যালবাম বের করেছিলাম, আরো একটা অ্যালবাম প্রবাবলি স্টিল অন দ্য ওয়ে, মানে আমরা কাজ চলছে। সেকেন্ডে আমি বলবো ফ্লেমসি এই মুহূর্তে, হ্যাঁ। থার্ডে 666 গ্যাং, especially Blue and Ernest. Total crew টাই বললাম আমি, 666 গ্যাং। 5টা বললি না। 4 নম্বরে I would say, let me think, Ronnie, yeah. And 5-এ Ovik, Ajay Ovik, yeah. Old Boy আসলো না? I mean, Old Boy is great, but not my top 5. Okay. আচ্ছা, বাইরের বলতে কি ওয়ার্ল্ড ওয়াইড নাকি? ওয়ার্ল্ড ওয়াইডও বলতে পারো বা হিন্দি সিনেমা বলতে পারো। আচ্ছা, হিন্দি সিনেমার অনেস্টলি আমার একটু শোনা কম হয়, কিন্তু তাও বলছি। ফার্স্ট উড বি এই মুহূর্তে চার দিওয়ারি কি করছে, হ্যাঁ। সেকেন্ড ইজ let me think, I really like Siddharth, yeah. Pravdeep. Fourth who would be fourth? Let me think. Arihu, yeah. And fifth would be, let me think. I would say MC Kash, yeah. Let's go with that, yeah. Okay. আচ্ছা, তোমাকে যদি কোনো সময় অফার দেয় হাসেলের জাজ, আচ্ছা আমাকে একজনের নাম বলেই দিতে হবে, একটা অনারারি নাম আমি বললাম না বলে। I have to give a shout out to Q, and I have always loved his music. So yeah,
মানে হি ইজ দ্যাট অনারি নেম যেটা বলতে হবে। ওকে, তোমাকে যদি কোনো সময় সেলেব জাজের জন্য বলা হয় তুমি যাবে? আমি লোকাল একটা হয়েছিল মানে আসল কলকাতা ভার্সন অর সামথিং দ্যাট ইন অফবিটে করেছিল, এমবিবি থেকে করেছিল। হ্যাঁ এমবিবি থেকে করেছিল, ওইটার জাজ আমি করেছিলাম। হ্যাঁ বাট আই ডোন্ট থিংক আমাকে ওইটার বম্বেটা ডাকবে, আমি হাতে হিন্দি কথাই বুঝি না, আমাকে কি বলতে ওটা জাজ করতে ডাকবে ভাই, অদ্ভুত হবে আবার ডাকলে। তাহলে কি ভবিষ্যতে কোনো হিন্দি র্যাপারের সাথে কোলাব আসবে না? আসতেই পারে, সেটা আসতেই পারে, যদি বুঝতে পারি কি বলছে নিশ্চয়ই আসবে। না না, হিন্দি র্যাপারদের সাথে আমার যথেষ্টই, মানে আমার বাংলা থেকে গ্রুপে অনেকে হিন্দি র্যাপ করে, সো মানে হিন্দি ভাষার উপর আমার কোনো চাপ নেই, কিন্তু আমার মনে হয় না যে জাজ করতে পারবো আমি হিন্দি র্যাপটা, বিকজ আই এম নট দ্যাট কোয়ালিফাইড ইন দ্যাট সেন্স। ওকে, আচ্ছা জেট্রিক্স এর সাথে তোমার একটা পূজনীয় গান আছে, হ্যাঁ ঠিক আছে, ওইটার কোলাবটা কি কোনো ইয়ে করে লেভেল করেছিল নাকি তোমাদের? ওটা একটা ব্র্যান্ডের জন্য, হ্যাঁ ব্র্যান্ডের জন্য। হ্যাঁ ওটা it was less of a song, more of a brand oriented theme, anthem টাইপের একটা, এবং সেটা পুজোর জন্য মোস্টলি করা। জেট্রিক্সের সাথে আমাদের বহুদিন ধরে আলোচনা চলছে যারা ভালো করে গান বানাতে হবে, তারপর হি অলসো গট বিজি, আই অলসো গট বিজি, তো মানে বানানো হয়ে উঠছে না, বাট একটা গান ওর সাথে ভালো করে করবো। কালামকারের সাথে ইপিও বের করব। হ্যাঁ তো ও মানে ওর ওই পুরো ব্যাপারটা নিয়ে একটু ব্যস্ত হয়ে আছে, আমিও আমার কাজগুলো নিয়ে একটু ব্যস্ত হয়ে আছি, সময় পেলে নিশ্চয়ই হবে ওর সাথে ভালো গান। ইপি আর হেডশট, জেট্রিক্স এদের সাথে তোমার সম্পর্কটা কেমন? এই মেয়েটার সাথে ভালো নয় সম্পর্ক, কারণ একটা কারণ যেটা প্রথমে বললাম যে ওই যেটা বললাম যে মানে আমার ওকে একটু থাকে হিপোক্রিট লাগে, যে ওই মানে ও এইসব বলে হট করে কাউকে রেখে ডিস করে দিল, কোনো দরকার নেই ভাই, ও মানে মনে হয় মুখে এক আর কাজে এক এরকম লাগে আর কি কথাবার্তা শুনে, আমার খুব একটা ভালো লাগে না। Some of his music I dig though, I like some of his music, I have been upfront about it, আমার কিন্তু ওর গান পছন্দ, এবং ইনফ্যাক্ট আমি যখন ওকে চিনতাম না সেরকম ভালোভাবে, আমি ওর মিউজিকের ফ্যানও ছিলাম, যখন আন্ডারগ্রাউন্ড অথরিটিতে ও বেশ কয়েকটা গান আমার ফাটিয়ে লাগতো, আইডিয়া কোডের টাইমে ও বেশ কয়েকটা গান ফাটিয়ে লাগতো, তারপর যখন ওকে চিনলাম আর কয়েকটা মানে বিহেভিয়ার সময় জানলাম, তারপর থেকে আর মানে পোষায় না আর কি, মানে আই ডোন্ট লাইক হিম অ্যাজ এ গাই, বাট সম্পর্ক ভালো না, বাট আই লাইক হিজ মিউজিক। হেডশট ইয়া হি ইজ এ গ্রেট, মানে বাচ্চা ছেলে ভাই, ও আমার সাথে অনেক দিন ধরে বন্ধুত্ব, এবং আমি হালকা ওকে অ্যাভয়েড করি কারণ হি ইজ আ বিট অ্যানয়িং ভাই, বহুত কথা বলে, কিন্তু তাছাড়া ভাই ভালো ছেলে, আই লাইক হিম, হি ইজ মেকিং গুড মিউজিক নাও এন্ড হি মানে হাসেলের পরে তো ভালোই কাজকর্ম করছে, আই লাইক হিম। আর জেট্রিক্সের সাথে বন্ধুর মতো সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। আচ্ছা সিজি পার্সোনাল লাইফে বেটার নাকি র্যাপার লাইফে বেটার, কোনটা? র্যাপার হিসেবে বেটার, পার্সোনাল লাইফে সিজি ডাজন্ট এক্সিস্ট। সিজি আমি অনলি সিজি যখন আমি র‍্যাপ করছি when I'm on stage, বাকি টাইম না। আচ্ছা কিছুদিন আগে আমরা দেখলাম যে এমসি দিশা, অনুপম রয়, তুমি আর আমাদের অ্যাশকিং, তা কি ফিউচারে কোনো কোলাব দেখতে পারবো না? হ্যাঁ এটা অ্যাকচুয়ালি একটা সিনেমার গান, অনুপম দারি ডাইরেকশনে, এবং এটা খুব তাড়াতাড়ি আসছে, বাকি ডিটেলস আমি এক্ষুনি বলতে পারবো না, কিন্তু এটা এই বছরেই এবং পুজোর আগেই খুব সম্ভবত সিনেমাটা রিলিজ করবো, তখনই ওই গানটাও শোনা যাবে। তার মানে কথা পাস। আচ্ছা যে বাঙালিদের মধ্যে না একটা খুব খারাপ জিনিস আছে যে কেউ কেউ ভালো সহ্য করতে পারে না, তো সেক্ষেত্রে কি অনেক ব্যাপার আছে তোমাকে হয়তো সহ্য করতে পারে না, তুমি কেন টপে বসে রয়েছো, ওরা কেন নেই তোমার পজিশনে, এরকম হয়? শুধু যে এরকম হয় তাই নয়, এরকমও হয় যে আমি যদি কাউকে কোনো জায়গায় সুযোগ করে দিই, এবং সেটা আমি অনেকজনকেই হেল্প করি, চেষ্টা করি যার পোটেনশিয়াল আছে তাকে তার জায়গাটা যাতে সে পায় সেটা করে দেওয়া, এবং সেক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করেছি যে বাকিরা সেটা নিয়ে খুব কমপ্লেন করে যে সে কি সেই জায়গাটা পাওয়ার যোগ্য ছিল, সে ফেভারিটিজম করছে বা লবিবাজি হচ্ছে, এরকম টাইপের কিছু একটা, এবং আমার জায়গাটাও যেটা আমি নিজে খেটে মানে অর্জন করেছি বা একটা খেটে একটা জায়গায় গেছি, সেই জায়গাটা নিয়ে অনেকের অনেক দ্বিমত আছে যে কোনোভাবে কিছু একটা কায়দা করে যারা ধান্দাবাজি করে জায়গাটা পেয়েছি যেটা তাদের পাওয়ার কথা ছিল। এরকমও হয়েছে ইনফ্যাক্ট যে লোকজন ফোন করে করে বলেছে যে সিজি আমার গান চুরি করেছে, এরকম এইসব কথাবার্তা অনেক রকম হয়েছে, এবং তারপর যখন তারা সেটা নিয়ে জিজ্ঞেস করেছে যে কি চুরি করেছে, সে অদ্ভুত কথা, সে বলছে যে ওই গানের শেষে যে স্ক্র্যাচটা ছিল ওইটা আমার এখানে হয়েছে, ওটা আমি চুরি করেছি, এইরকমটা অদ্ভুত ব্যাপার। আমার বক্তব্য একটাই যে যদি তোমার সত্যি মনে হয় যে তুমি আমার জায়গাটা ডিজার্ভ করো, তাহলে তুমি সেটা নাও, কেউ তোমাকে আটকাচ্ছে না, তুমি তাহলে গান বানাও যে গানটা আমার থেকে বেটার, তাহলে অবভিয়াসলি লোকজন তোমার গান শুনবে এবং তুমিও সেই জায়গাটা পাবে। এবং সেটা যখন সে কম্পিটিশনের দিক থেকে করতে পারে না এবং
এরকম হয় যে আমি যাদের নামে ওরা কমপ্লেন করছে যে ফেভারিটিজম করছি, তাদেরকে আমি মনে করেছি যোগ্য, তাই জন্য সেই জায়গাটা দিয়েছি। তুমি যদি সত্যিই যোগ্য হও তাহলে সেই জায়গাটা আমাকে করে দিতে হবে না, তুমি নিজেই সেই জায়গাটা পেয়ে যাবে, তাই না? মানে এখানে সেই ডিসটা চলে আসলে যে তোমাকে যদি কেউ ডিস করে সেও পড়ে যাবে, ঠিক আছে, সে হলো যে চুরি করেছে, কিন্তু আলটিমেটলি তো সে উপরে যাচ্ছে না, কারণ সে একটা জায়গাতে আটকেই থাকছে। কারণ সত্যি কথা বলতে যদি তার গান ভালো না হয় এট দ্য এন্ড অফ দ্য ডে, বা কি বক্তব্য সেটা যদি কেউ শোনার মতো না মনে করে, তাহলে শুনবে না। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ইজ। লাইক এই যে সব শো গুলো হচ্ছে যেখানে এক গাদা র্যাপারের মিছিল, সবাই গিয়ে গান করছে, সেখানে র্যাপাররা ছাড়া আর কেউ তাদের গান শুনতে যাচ্ছে না বলে তারা পরে কমপ্লেন করছে যে অডিয়েন্স খারাপ। তার একটাই কারণ হতে পারে যে তাদের গানগুলো অডিয়েন্সের পছন্দ হচ্ছে না। কারণ আমরা যে বিভিন্ন জায়গায় গিয়ে এখন পারফর্ম করছি, আমরা তো দেখতে পাচ্ছি যে তারপর সব অডিয়েন্স না হলেও তার মধ্যে অন্তত 5% অডিয়েন্স কিন্তু আমাদেরকে ফলো করছে এবং আমাদের গান শুনছে, বলছে যে ভালো লাগছে। এবং যে গানগুলো আমাদের শোতে শুনেছে কিন্তু এখন ইউটিউব চ্যানেলে আসেনি, সেগুলো নিয়ে আমাদের জিজ্ঞেস করছে কবে আসবে, আর তারা ওগুলো শুনতে চায়, তার মানে তাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে শুনবে, এই হলো মোদ্দা কথা। আমারও যখন প্রথম যে গানগুলো ভাইরাল গেছে, আমি কিছু তো কোনো কায়দা মারিনি যে আমি গিয়ে লোকজনকে বাড়ি বাড়ি গিয়ে শোনাইনি। তাদের নিজেদেরই ভালো লেগেছে, তারা শেয়ার করেছে, আমি কাউকে বলতেও যাইনি যে ভাই শেয়ার করতেই হবে, নাহলে গলাটা বেঁধে দেবো, তো কিছু বলিনি। ওরা নিজেরাই ভালো লেগেছে, অন্যজনকে শুনিয়েছে, এইভাবে ভাইরাল হয়েছে। এবং প্রত্যেকেরই তাই হবে যদি সেই কাজটা নিজেকে ঠিক করে করে। মানে অন্যজনের পেছনে কথা বলার থেকে নিজের কাজটা করো, তাহলেই তো হয়, নিজের কাজে ফোকাস করো। এক্স্যাক্টলি। আচ্ছা, অনেক গানে তো তুমি পলিটিশিয়ানদের ডিস করো, ঠিক আছে, তো ওপর দিকে কোনো চাপ আসে না এই গানটা তুমি ছেড়ো না, এই গানটা ইয়ে করো না? ওপর দিকে বাড়ি থেকে যাবো। আমি যেখানে থাকি ওটা খুবই মানে পলিটিক্যালি একটা ডেঞ্জারাস প্লেস টু লিভ। মানে আমার বাড়ির আশেপাশে সবসময় বোমা টোমা গোলাগুলির আওয়াজ শোনা যায় আর কি, এবং সেসব আমি আমার গানেও বলেছি। খুব কাছ থেকে দেখা অনেক পলিটিক্যাল ইনসিডেন্ট। তো সেই ক্ষেত্রেই মানে আমার নিজস্ব কিছু আইডিওলজি আছে যেগুলো আমি যখন গান লিখতে বসি সেগুলোকে সাইডে রেখে বসতে পারি না, কারণ ওগুলো বেরিয়ে আসে। বিকজ আমি তো জানি আমি কি ধরনের আদর্শে বিশ্বাসী, এবং যখন আমি গান লিখছি আমি অনেস্ট থাকছি আমার শিল্পের প্রতি, তখন ওই আইডিওলজিটা একটু হলেও বেরিয়ে আসবেই। এবং আমি আমার আশেপাশে যা দেখছি, আমি একটু বললাম যে অবজার্ভ যেগুলো করি সেগুলো নিয়ে আমি গান লিখি। এবার যে চারপাশে যে ঘটনা ঘটছে সেগুলো আমি অবজার্ভ করছি, সেগুলো নিয়ে যদি না বলি, সেগুলো যদি আমি অমিট করে যাই, তাহলে তো আমি অনেস্ট থাকলাম না, তাহলে তো আমার শিল্পটার মানে সততাটা থাকলো না। তো তাই জন্যই মানে গানের মধ্যে পলিটিশিয়ানকে কিস্তি করছি ইজ নট দ্য ফ্যাক্ট হিয়ার, ইটস অ্যাবাউট হোয়াটস গোয়িং অন অ্যারাউন্ড মি। সেটাকে আমি জাস্ট বলছি, আমি ন্যারেটর, মানে একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের রোল প্লে করছি বলতে পারিস। আই এম জাস্ট ট্রাইং টু ফাইন্ড দ্য রুট কজ। বাট আমার গানে কখনো ওই ব্যাপারটা ভাবি না যে মানে আমি সবকিছু নিয়ে নেগেটিভ, আমি পেসিমিস্টিক, যে ভাই হবে না কিছু, সব খারাপ হচ্ছে, এরকম কখনো আমি বলি না। আমার সব গানেই একটা পজিটিভ আউটলুক থাকে, যে এখানে কলকাতার রাস্তা, এখানে পাবি যা রাস্তা, বা চেঞ্জ হবে পুরো সিন, সবই আমি বলতে চাইছি যে বেটার দিন আসবে, মানে কাল নতুন সূর্য উঠলে আবার সব ঠিক হয়ে যাবে, মানে এটাই আমি সব গানে বলতে চাই। ইনফ্যাক্ট মানুষ ভালো নেই এর মতো গান, যেটা অ্যাকচুয়ালি পেসিমিস্টিক একটা অ্যাপ্রোচ, সেখানেও কিন্তু আমি বলেছি আশা করি দেখা হবে এবং সবকিছু ভালো হবে, সেটা দিয়ে আমি শেষ করছি। আমার টোটাল আউটলুক হ্যাজ নেভার বিন পেসিমিস্টিক অর নেগেটিভ। আমি সবসময় পজিটিভ থেকেছি, যে যা ঘটনা ঘটছে সেটা যেহেতু আমাদের কারণেই হচ্ছে এবং আমরা ওটার পার্ট। কারণ আমরা যখন আমার গানগুলো তো দেখবি যে আমি কলকাতার রাস্তাতেই বলছি, আমরা দিওয়ালি রাতে কিশোরকণ্ঠী সাইডে আমরা বলে বলছি, বা আমরা ক্রিসমাস রাতে পার্ক স্ট্রিট এটাতে ইয়েতে বলছি, তোর চেঞ্জ ওভার পুরোসিনে বলছি। উই আর আ পার্ট অফ হোয়াট উই আর ডুইং, এন্ড অ্যাজ আ রেজাল্ট উই আর ফেসিং হোয়াট উই আর ফেসিং। তো আমরা যদি নিজেদেরকে চেঞ্জ করি তাহলেই সব চেঞ্জ হবে, তাহলেই পুরো সিন চেঞ্জ হবে। তো ইট স্টার্টস স্মল, উই ডোন্ট হ্যাভ টু ব্লেম এনিওয়ান ফ্রম দ্য আউটসাইড। বাইরের কাউকে দোষ দেওয়া না, বাইরের কাউকে কিস্তি করা না। ইটস অ্যাবাউট আমাদের নিজেদের মধ্যে থেকে চেঞ্জটা আনা। এবং তুই যে বললি ওপর থেকে চাপ আসে কিনা, সেরকম বলতে সেই চাপ তো আমরা প্রত্যেকে ফেস করি কিছু না বলেও। আমি যদি কিছু নাও বলি তাহলেও তো সেই চাপটা আমাকে ফেস করতেই হচ্ছে, আমাকেও করতে হচ্ছে, তোকেও করতে হচ্ছে, সবাইকে করতে হচ্ছে। এতগুলো মানুষ যে রেগুলারলি মারা যাচ্ছে, ওই মালগাড়িটা যে অতগুলো পরিযায়ী শ্রমিককে পিছনে মেরে ফেললো, তারা কজন আর খিস্তি করেছে পলিটিশিয়ানদের? তারা তো জানেও না, পলিটিক্স নিয়ে তারা কথাবার্তাও বলে না, তাও তারা মারা যাচ্ছে এক জায়গা থেকে। তো কথা বলতে ভয় কিসে? মরতে তো সেই হবেই, ওরা তো এমনিও মারবে, তার থেকে কথা বলে মরি, ওই পেট কি লাভ, এমনিও তো মারবে। আচ্ছা, বিট ধ্বংস আর প্রচন্ড বর্ষা দুটো আলাদা আলাদা একদম ব্যক্তি। মানে বিট ধ্বংসতে সিজি পুরো একদম হার্ডকোর টাইপের একটা কিছু, আর প্রচন্ড বর্ষাতে একটা প্রেমী বা দিল টুটা আশিক
দুটোতে কি যখন দু ধরনের এরকম গান বেরোচ্ছে সেক্ষেত্রে কি বারবার নিজেকেও চেঞ্জ করতে হয় ভিতর দিয়ে? নিজেকে চেঞ্জ করতে হয় না, আমরা তো সবসময় যে কোনো একটা মুডে থাকি না, যে কোনো মানুষেরই সারাদিনে বিভিন্ন রকম মুড থাকে, আর সবসময় প্রেমিক মুডেও কেউ থাকে না, আবার সবসময় কেউ বেড়াও থাকে না। তো বিধ্বংসটা যখন গানটা লিখেছি তখন ওই রকম মুড ছিল আর কি, হেভি কুল কিছু করছি। আবার যখন প্রচন্ড বর্ষা লেখা তখন আমি একটু নস্টালজিক, তখন একটুখানি ওইসব নিয়ে ভাবছি, একটু বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে। তো ডিফারেন্ট মুডে লেখা ডিফারেন্ট গান, সেম পারসন না। অনেকে আছে না যে যে জিনিসটা না সে সেই টপিকটা নিয়ে গান লিখছে, এইটা নিয়ে কি বলতে চাস? যে আমি সিসি যেটা অনুভব করছে সেটাতেই গানে আসছে, কিন্তু অনেকে আছে যে যে জিনিসটা জানেও না, যে জিনিসটা বিষয়ে জানে না, সেই সব টপিক নিয়ে করছে, বন্দুক চালিয়ে দেবো এই করে দেবো, গানের মধ্যে অনেক কিছু। খুব অদ্ভুত লাগে আমার, কারণ আমার গান শুনে আশা করি কখনো সেরকম মনে হবে না, কারণ আমি আমার নিজের অবজারভেশন বা নিজের ফিলিংস ছাড়া কিছু নিয়ে গান লিখতে পারি না, এবং সেটা আশা করি কেউই পারে না, ওরকম ভাবে বানিয়ে লেখা যায় না। আমরা যে কল্পনার উপর ভর করে যে লিটারেচার তৈরি হয়েছে সেগুলো টু সাম এক্সটেন্ট কিছু রিয়েল লাইফ ইনসিডেন্টের উপর নির্ভর করেই, আমরা কিছু নিজের এক্সপিরিয়েন্স থেকে সেখান থেকেই কিন্তু আমরা কল্পনা করতে পারি। কল্পনাটা আরবিট্রারি কোথা থেকে শুরু হতে পারে না। যে কখনো একটা বন্দুক হাতে ধরেই দেখেনি সে কোনোদিনই জানবে না বন্দুকের ট্রিগারটা টিপলে কিরকম ব্যাকপুশটা আসে, সে কোনোদিনই বুঝতে পারবে না সেটা। তাই জন্য আমার এই ফাটলকার গানটাই যখন আমি বলছি যে মামা ছিল বিএসএফ এ ছুটিতে, বাড়িতে ফিরে বন্দুকে দিয়েছিল হাত দিতে, আজ দিন গুটিয়ে মাস দিন কায়দা মেরে বুঝেছি কি এসে যায় হারজি। এবার আমি সেটা বুঝতে পারছি কারণ আমি বন্দুকটা হাত দিয়ে দেখেছিলাম, অ্যাকচুয়ালি কি ফিল করেছি। এবং যারা সেটা কোনোদিন ফিল করেনি তারা কিন্তু ওরকম ভাবেই বলবে যে আমি বন্দুক চালিয়ে সবাইকে মেরে দেবো, বা আমার বার গিয়ে তোর বারের বার করে দেবে, বা এইসব এরকম কথাবার্তা। কিন্তু ওই কথাবার্তাগুলো বলার মধ্যে বোঝা যায় যে সেটার মধ্যে সে বেশি কিছু জানে না, তার জ্ঞানের পরিধিটা লিমিটেড, বিকজ he or she haven't experienced what they are talking about. You know, আমাদের র‍্যাপ মিউজিকে খুব দেখা যায় এটা, স্পেশালি উইথ ব্যাটল র‍্যাপ। ব্যাটল র‍্যাপ শুনলেই আমরা মনে করি যে ইটস আ লট অফ রেপ জোকস, বা মাকে তুলে খিস্তি করা, বা বন্দুক দিয়ে মেরে দেবো, এইসব কথাবার্তা। বাট নান অফ দেম রিয়েলি ডু দ্যাট ইন দেয়ার রিয়েল লাইফ, রাইট? তারা অ্যাকচুয়াল জীবনে কোনোদিন ওইসব করেনি, এবং অনেকে তারা ওইভাবে হয়তো অ্যাকচুয়ালি কথাও বলে না, কিন্তু তারা যখন র‍্যাপ করছে তখন তারা সেটা সেই অ্যাগ্রেশনটা জোর করে আনছে, কারণ তারা মনে করছে এই অ্যাগ্রেশনটা শুনলে লোকজনের বাহবা পাওয়া যাবে, পিঠচাপড়ানি পাওয়া যাবে, হাততালি পাওয়া যাবে। সেটা খুব লিমিটেড টাইমের জন্য, তারপর কিন্তু লোকে বুঝতে পারবে যে এই মালটা যেটা বলছে এটা মিথ্যা কথা, সব হবে চল, তো এখন আর একটা সময় পর মানুষ খাবে না, ওটাই ভালো লাগবে না শুনতে। কিন্তু যে সত্যি ওগুলো লিভ করেছে, যখন হানি সিং এর মতো কেউ আমাকে বলছে যে 4 বোতল ভোটকা কাম মেরে রোজ, তাই বিশ্বাস করছি হ্যাঁ ভাই তোমাকে 4 বোতল ভোটকা খেতেই পারে। আমি খাইনি কখনো, এই খেতে পারে ভাই, খেতে মনে হচ্ছে খেয়েছে। কিন্তু আমার মতো একটা ছেলে যে ভাই রাত্রিরে গিয়ে পাশে করে মা বাবা শুচ্ছে আর তুমি পাশে করে শুচ্ছ, তুমি বলতেই পারো না ভাই তুমি 4টে মেয়েকে নিয়ে রোজ মদ খেতে যাচ্ছ, আমি বিশ্বাস করলাম না ভাই, এটা হলো না। একটা কর্পোরেট চাকরি করো, তুমি বলছো যে এখন গাড়ি ফাড়ি থেকে নেমে ভিডিওতে দেখাচ্ছ বিশাল ইয়ে করো, কাম অন, আই এম নট গোনা বিলিভ দ্যাট। আচ্ছা, ফিউচারে কি কি কোলাব আসবে? ফিউচারে কোলাব বলতে যেগুলো মেইনস্ট্রিমে আমার এই ফেভারিট কাস্টার্স তো আসছে। এবছরে পুজোর আগে একটা সিনেমা এবং পুজোর সময় দুটো বড় সিনেমায় বাংলাটা আসার চান্সেস আছে, এবং আশা করি সেগুলো লোকে ভালোভাবেই নেবে। এবং এটা ছাড়াও আমার পার্সোনাল কিছু প্রজেক্টস আমি ইউটিউবে ছাড়ছি। আমার অনেকগুলো গানের একটা কম্পাইলেশন, এই গানগুলো প্রিভিয়াসলি মেটা সাউন্ড লাইব্রেরিতে অ্যাভেলেবল ছিল, ইউটিউবে বা স্পটিফাই কোথাও ছিল না। এগুলো আমি একটা কম্পাইলেশন করে ফাইনালি ইউটিউবে ভিডিও হিসেবে ছাড়ার চেষ্টা করছি, এবং স্পটিফাই টোটিফাইতেও ছাড়ার চেষ্টা করছি। এবং ওটা ছাড়া যেটা সব থেকে বড় প্রজেক্ট এবছর আসছে হিপ হপ সিনে, সেটা হলো বাংলা টেকের একটা অ্যালবাম। বাংলা টেকের ব্যাপারে আসবো যে ওটার কি আসছে ভবিষ্যতে? হ্যাঁ, ওটার একটা অ্যালবাম রিলিজ করছে, এবং সেটা 2-3টে গান অলরেডি রিলিজ করেছে। এবং যেহেতু আমরা সম্পূর্ণ নন হিপ হপ লিসেনিং অডিয়েন্স টার্গেট করছি, তাই জন্য আমরা খুব স্লোলি বিল্ড করছি আমাদের অডিয়েন্স বেসটা। আমরা পারফর্ম করে বিভিন্ন জায়গায় গিয়ে পারফর্ম করছি। আমরা চুচুড়া থেকে পারফর্ম করেছি, ইভেন বিভিন্ন জায়গায়, মানে বড় বড় ব্র্যান্ডের সাথেও কাজ করেছি, রেড এফএম এর সাথে কাজ করেছি, রেড বুলের সাথে কাজ করেছি। চেষ্টা করছি অন্য ধরনের মিউজিক যারা শোনে, বাংলা রক, তাদের অডিয়েন্সের কাছে গিয়ে পারফর্ম করার, এবং এই বিভিন্ন জায়গায় গিয়ে সেই অডিয়েন্সের মধ্যে থেকে বাংলা র্যাপটা যাতে তারা তাদের মতো করে ভালোবাসতে পারে, সেটা সেইভাবে আমরা সাবস্ক্রাইবারশিপ বানাচ্ছি। এবং তারপর তাদেরকে আমরা আমাদের গানগুলো শোনাবো, যে গানগুলো শুনে হয়তো জেনারেলি যারা র্যাপ লাভার্স তাদের মনে হবে এটা তো ফুল অন র্যাপ সং হলো না, কিন্তু আমরা আমাদের ধরনের একটা র্যাপ করছি যেটা বাংলা, যেটা এখানকার সাউন্ড, এবং যে কেউ শুনে বলবে যে হ্যাঁ ভাই এটা বাংলা র্যাপ, বিকজ দিস ডাজন্ট সাউন্ড লাইক এনিথিং যেটা আমি বাইরের কোথাও শুনেছি, হিন্দিতেও শুনিনি, বা বাইরে আফ্রিকাতেও শুনিনি, বা আমেরিকাতেও শুনিনি। এই সাউন্ডটা বাংলা র্যাপের সাউন্ড।
এইরকম একটা সাউন্ড আমি ক্রিয়েট করার চেষ্টা করছি এবং সেইভাবেই মার্কেট করার চেষ্টা করছি। তো ওইটা আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট। এবছর একটা অ্যালবাম আসছে এবং তারপরের অ্যালবামের কাজও ইনফ্যাক্ট আমরা শুরু করে দিয়েছি। বাংলা থেকে এই সামনের মাসে পয়লা বৈশাখে ফার্স্ট অ্যালবাম লঞ্চ, তারপর কয়েকটা সিঙ্গেলস আসবে এবং তারপর পরের বছর যে অ্যালবামটা আসবে সেটাতে আমরা যে ধরনের এক্সপেরিমেন্টাল কাজ করছি সেটা এখনো অব্দি পৃথিবীতে কোথাও হয়নি। সো এই কাজটা খুবই যুগান্তকারী হতে চলেছে। আমরা এখন থেকে কাজ শুরু করেছি সেটার, কিন্তু অনেকটা টাইম লাগবে বলেই আমরা পরের বছর রিলিজের প্ল্যান করছি। ওটা কি বাংলার টেক ইউটিউব চ্যানেলে আসবে? হ্যাঁ, ইউটিউব চ্যানেলেই আসবে এবং সেটা কিভাবে রিলিজ করবো সেটা তো এখনো ভাবিনি, কাজ এখনো খুব প্রাইমারি স্টেজে আছি। ইটস ভেরি এক্সপেরিমেন্টাল অ্যালবাম এবং আশা করি গানগুলো সবার ভালো লাগবে, কিন্তু মিউজিক্যালি ইটস গোনা স্ট্যান্ড দ্য টেস্ট অফ টাইম, মানে ইটস গোনা বি হিস্ট্রি, বিকজ ওরকম কাজ এর আগে হয়নি, এটা আমি জানি, স্ট্যাটিস্টিক্যালি কোনোদিন হয়নি। থ্যাংক ইউ সো মাচ শ্রীজিৎ, তোমাকে আমাদের পডকাস্ট বলে চ্যানেলে আসার জন্য। আর এসে কেমন লাগলো? দারুণ লাগলো আমার। এখানে প্রথমত সেটআপটা দারুণ লেগেছে, তোর সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। আমি শুনলাম যে তুই আগে র্যাপ করতিস, আনফরচুনেটলি আমার একসাথে কখনো সাইফারে দেখা হওয়ার সুযোগ হয়নি, কিন্তু ফাইনালি আজ দেখা হলো পডকাস্টের মাধ্যমে কোলাব হয়ে। ফাইনালি খুব ভালো লাগলো কথা বলে, এবং তোর যে কৌতূহলগুলো আছে বিভিন্ন জিনিস নিয়ে, এটা যেন বেশ ভালো লাগলো, এটা দরকার আমাদের। থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আজকের মতন আমরা ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। ততক্ষণের জন্য বাই বাই। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, শেয়ার করে নাও, লাইক করে দাও। বাংলা থেকে